না না, তুই বিশ্বাস কর, তুই কথাটা ভুল বুঝছিস। আমি ওইটা মিন করতে চাইনি। আবার ফোন রাখবি কেন? হ্যালো, 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 হ্যালো। আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু, আজকে এই অবস্থা। আমরা একটা সময় ভাবতাম আমরা শোলে সিনেমার জয় আর বীরু, ফ্রেন্ডস ফর এভার। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম সময় বদলায়, জীবন বদলায়, মানুষ বদলায়, মানুষের চাওয়া পাওয়া সবকিছুই বদলায় ধীরে ধীরে। তাই সব বন্ধুত্বই একই রকম ভাবে সারা জীবন থাকে না, অথবা সব বন্ধুত্ব সারা জীবন টেকেও না। যাকে ছাড়ুন সেসব কথা, এগুলো জীবনের ভবিতব্য, এগুলো ঘটবেই, আমি আপনি কিচ্ছু করতে পারবো না। আমি বরঞ্চ আপনাদের একটা গল্প বলি। আচ্ছা, আপনারা জানেন কি মহাভারতের নেপথ্যে এরকমই দুজন বাল্যবন্ধুর একটা মর্মান্তিক করুণ গাথা লুকিয়ে আছে? হ্যাঁ, দ্রোণাচার্য আর রাজা দ্রুপদ। দুজনের শৈশবের নিবিড় বন্ধুত্ব সময়ের খরাস্রোতে পড়ে পরিণতি পায় এক রক্তক্ষয়ী প্রতিশোধের আগুনে। আজকে আপনাদের সেই গল্পটা বলব। এই গল্পের শুরু কিন্তু বহু যুগ আগে। মহর্ষি ভরদ্বাজের পুত্র দ্রোণ। শৈশবকাল থেকেই দারিদ্র ছিল দ্রোণের একেবারে নিত্যসঙ্গী। মহর্ষি ভরদ্বাজ দ্রোণকে মহর্ষি অগ্নিবেশের আশ্রমে পাঠান, যাতে সেখানে দ্রোণ ভালো করে অস্ত্রবিদ্যা শিখতে পারে এবং বিশেষ করে আগ্নেয়াস্ত্রবিদ্যা ভালো করে অর্জন করতে পারে। আর ঠিক সেই একই সময়ে পাঞ্চাল দেশের রাজা পৃষৎ রাজপুত্র দ্রুপদকেও সে অগ্নিবেশের আশ্রমে পাঠান। আর সেখানেই দুজন একসাথে বিদ্যা লাভ, অস্ত্র শিক্ষা লাভ, খাওয়া দাওয়া, খেলাধুলা এসব করতে করতে দুজনের মধ্যে এক নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন বালক দ্রুপদ আবেগাপ্লুত হয়ে দ্রোণকে বলে, হে মিত্র দ্রোণ, আমরা দুজনে আলাদা হলেও আমরা অভিন্ন হৃদয়। তাই আমি যেদিন পাঞ্চাল দেশের রাজা হব, সেদিন আমার সমস্ত রকম সুখ, স্বাচ্ছন্দ্য, ধন সম্পত্তি, এমনকি রাজ্য অর্ধেক তোমার হবে। তোমার আর আমার মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না, কোনো রকম ভেদাভেদ থাকবে না। তারপর একদিন তাদের শিক্ষা শেষ হয়, দ্রুপদ রাজপ্রাসাদে ফিরে যায়, আর দ্রোণ কঠিন ব্রাহ্মণের জীবন সংগ্রামে জড়িয়ে পড়ে। সময় বয়ে যায়, কালের নিয়মে মহর্ষি ভরদ্বাজ এবং রাজা পৃষিত দুজনেই মারা যান। এখন পাঞ্চাল দেশের রাজার সিংহাসনে রাজা দ্রুপদ, আর এদিকে দ্রোণ বিয়ে করেছেন কৃপাচার্যের বোন কৃপি। তাদের দুজনের একটা সন্তান অশ্বত্থামা। কিন্তু এখনো অবধি দারিদ্র দ্রোণের পিছু ছাড়েনি। অভাব এতটাই চরমে পৌঁছেছিল যে পুত্র অশ্বত্থামাকে দুধ খাওয়ানোর সামর্থ্যও ছিল না দ্রোণের। একদিন প্রতিবেশী ছেলেরা দুধ বলে পিটুলি গোলা জল অশ্বত্থামাকে খাইয়ে দেয়। তাই খেয়েই অশ্বত্থামা আজকে আমি দুধ খেয়েছি, আজকে আমি দুধ খেয়েছি বলে আনন্দে নাচতে থাকে। আর পুত্রকে এভাবে ঠকতে দেখে পিতা দ্রোণ এই দৃশ্য সহ্য করতে পারেননি, তার বুক ফেটে যায়। সঙ্গে সঙ্গে তার মনে হয় সেই বাল্যকালের বন্ধু দ্রুপদের কথা। তখন তিনি ভাবলেন যে রাজ্য তো আমার চাই না, আজকে আমি যদি গিয়ে রাজা দ্রুপদকে বলি আমাকে অন্তত একটা গাভী দাও, তা আমার বন্ধুকে আমায় ফিরিয়ে দেবে। এই কথা মনে মনে রেখে তিনি চললেন রাজা দ্রুপদের কাছে। ভরা রাজসভায় জীর্ণ বেশে গিয়ে উপস্থিত হলেন দ্রোণ। গিয়ে দ্রুপদকে উদ্দেশ্য করে বলেন, হে রাজা দ্রুপদ, আমি তোমার সেই বাল্যকালের সখা দ্রোণ। কিন্তু হায়, ক্ষমতার দম্ভ, ঐশ্বর্যের অহংকার রাজা দ্রুপদের চোখ অন্ধ করে রেখেছিল। তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে দ্রোণকে ভৎসনা করলেন এবং খুব ব্যঙ্গাত্মকভাবে দ্রোণকে উদ্দেশ্য করে বললেন, এই যে ভিখারি ব্রাহ্মণ, তুমি জানো না বন্ধুত্ব হয় সমানে সমানে, রাজায় রাজায়। একজন রাজার সাথে অন্নবস্ত্রহীন গরিব ভিখারির কিভাবে বন্ধুত্ব হয়? তুমি কি চাও? ভিক্ষা নিয়ে যাও, আমি তোমাকে এক রাত্রির উপযুক্ত ভোজন দিয়ে দিচ্ছি, চুপচাপ নিয়ে চলে যাও, আমার সময় নষ্ট করো না, যাও এখান থেকে। ভরা রাজসভায় এরকম প্রকাশ্যে অপমান সহ্য করতে পারেননি। তিনি চুপচাপ দরবার থেকে বেরিয়ে আসলেন। তিনি কোনো ভিক্ষা নেননি। দরবার থেকে বেরিয়ে আসার সময় তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, দ্রুপদ, এই অপমানের মূল্য তোমাকে একদিন চোকাতেই হবে। তোমাকে আমি দেখিয়ে দেবো এই নিঃস্ব ব্রাহ্মণ কি করতে পারে।
তো অপমানিত দ্রোণ পাড়ি দিল হস্তিনাপুরে। সেখানে পিতামহ ভীষ্ম দ্রোণের অস্ত্রবিদ্যায় মুগ্ধ হয়ে পাণ্ডব আর কৌরবদের অস্ত্রশিক্ষা গুরু হিসেবে তাকে নিযুক্ত করলেন। সেখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দুর্যোধন সমস্ত পাণ্ডব এবং কৌরবরা তার শিষ্য হল। তিনি সবাইকে বীর যোদ্ধা হিসাবে তৈরি করতে লাগলেন। বিশেষ করে অর্জুনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হিসাবে তৈরি করলেন। তারপর শিক্ষা শেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন, গুরু দক্ষিণা। সবাই করজোড়ে গুরু দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে গুরু দ্রোণাচার্য বললেন, আমার গুরু দক্ষিণা কোনো স্বর্ণ বা রত্ন নয়, আমার গুরু দক্ষিণা হলো পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাস্ত করে বন্দী অবস্থায় আমার সামনে এনে সমর্পণ করো। তারপর সেই কথা মতো প্রথমে কৌরবরা পাঞ্চাল রাজ্য আক্রমণ করে এবং পরাস্ত হয়। তারপর অর্জুনের নেতৃত্বে পাণ্ডবরা পাঞ্চাল রাজ্য আক্রমণ করে। অর্জুনের বাণের সামনে পাঞ্চাল রাজ্যের সৈন্যবাহিনী সব তছনছ হয়ে যায়। বীর অর্জুন পাঞ্চাল রাজ দ্রুপদকে বন্দী করে গুরু দ্রোণাচার্যের সামনে এনে ফেলে। হস্তিনাপুরের দরবারে এখন বন্দী অবস্থায় দাঁড়িয়ে রাজা দ্রুপদ, আর তার সামনে তার সেই বাল্যকালের বন্ধু কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য। দ্রোণ শান্তভাবে দ্রুপদের দিকে তাকিয়ে একটু হাসলেন, তারপর বললেন, পাঞ্চাল রাজ দ্রুপদ, আজকে তোমার রাজ্য, তোমার জীবন সবই আমার অধীন, কিন্তু আমি রাজধর্ম ভুলিনি। আমি তোমার প্রাণ ভিক্ষা দিচ্ছি। একদিন তুমি আমাকে বলেছিলে বন্ধুত্ব রাজায় রাজায় হয়, তাই তোমার রাজ্য আমি জয় করলাম এবং অর্ধেকটা তোমাকে দিলাম। এখন তুমিও রাজা, আমিও রাজা, এখন কি আমাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে? দ্রোণাচার্যের এই অহিংস আচরণ, প্রাণ ভিক্ষা দেওয়া, অর্ধেক রাজ্য কেড়ে নেওয়া দ্রুপদের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করে, এক চরম প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। হস্তিনাপুর থেকে রাজা দ্রুপদ ফিরলেন বটে, কিন্তু অপমান আর প্রতিশোধের চিন্তায় তার রাতের ঘুম উড়ে গেল। সারাক্ষণ তিনি চিন্তা করতে লাগলেন কি করে দ্রোণাচার্যকে উচিত শিক্ষা দেয়া যায়। তিনি এমন একটি পুত্র সন্তান চাইলেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে পারে। তাই তিনি একটি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞের আগুন থেকে জন্ম নিল ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদী। এই ধৃষ্টদ্যুম্নের জন্মই হয়েছিল দ্রোণাচার্যকে হত্যা করবার জন্য। তারপর মাস যায়, দিন যায়, বছর যায়, এলো সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। এক সময়কার বাল্যবন্ধু দ্রোণ আর দ্রুপদ আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে শত্রু হিসাবে। এই মহাযুদ্ধে দ্রোণাচার্যের হাতে মারা যান রাজা দ্রুপদ, আর তার কিছুদিন পরে ধৃষ্টদ্যুম্নের হাতে মারা যান মহাগুরু দ্রোণাচার্য। শৈশবের এক নির্মল বন্ধুত্ব শুধুমাত্র খানিক অবহেলা, ক্ষমতার দম্ভ, অহংকার আর প্রতিশ্রুতি না রাখার জন্য শেষ হলো এক চরম রক্তপাতে। একবার ভাবুন তো, সেদিন যদি ভরা রাজসভায় রাজা দ্রুপদ ওইভাবে দ্রোণাচার্যকে অপমান না করত, যদি একটু সাহায্যই করত, তাহলে হয়তো মহাভারতের গল্পটা অন্যভাবে লেখা হতো। আর একটু ভালো করে ভাবলে দেখবেন, একটা সম্পর্ক তৈরি করতে বছরের পর বছর লেগে যায়, আর সেটা ভাঙতে একটা কথাই যথেষ্ট। এই হলো আজকে আমাদের এই গল্প কেমন লাগছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের নতুন চ্যানেল 033 ক্রিয়েশনসের সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।